একটি দল কখন যে কার মতিগতি বুঝি না, মতিগতি বোঝা যায় না। কখন বিএনপির সাথে, কখন আবার আওয়ামী লীগের সাথে। ৭১-এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। ওদের বাড়ি হানাদার বাহিনী চিন্ত না, ডেকে ডেকে নিয়ে চিনিয়ে দিয়েছেন। কত মা বোনের সম্ভ্রম হানি করেছেন। মাপ চেয়েছেন, মাপ চেয়েছেন, ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন। এখন বলে সংস্কার চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই হয়তো ইতোমধ্যেই জেনে থাকতে পারেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব হাবিবুন্নবী খান সোহেল বিএনপির একটি সমাবেশে খুবই জ্বালাময়ী একটি ভাষণ প্রদান করেছেন এবং তার সেই ভাষণের উল্লেখযোগ্য সময় জুড়েই ছিল জামায়াতের সমালোচনা, জামায়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করা, জামায়াতকে এক ধরনের অবজ্ঞা করা, জামায়াতকে এক ধরনের ছোট করা। তো তার সেই আলোচনার অল্প একটু খণ্ডচিত্র আপনারা আমার আজকের আলোচনার শুরুতেই শুনেছেন। তো তার সেই আলোচনা থেকে আমি 3টি পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথম পয়েন্টটি হচ্ছে, উনি বলেছেন জামায়াত কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, আবার কখনো একা একা পথ চলে। উনি কথাটা এইভাবে বলেছেন, ভুল বলেন নাই। আপনাদের যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাস স্মরণ থাকে তাহলে আপনাদের অবশ্যই জানার কথা, 1991 সালে জামায়াত এককভাবে নির্বাচন করেছিল, বিএনপিও এককভাবে নির্বাচন করেছিল, আওয়ামী লীগও এককভাবে নির্বাচন করেছিল এবং জাতীয় পার্টিও এককভাবেই নির্বাচন করেছিল। এবং সেই নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। তবে ওই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করার কারণে তারা জামায়াত এককভাবে ওই নির্বাচনে 18টি আসন পেয়েছিল। সেই আসনগুলি জামায়াতের কাছ থেকে কোনো শর্ত ছাড়াই কর্য করেছিল। অর্থাৎ জামায়াতের 18টি আসন কর্য নিয়ে বিএনপি 1991 সালে সরকার গঠন করেছিল। তার মানে 1991 সালে জামায়াত বিএনপির সাথে ছিল বা বিএনপিকে সহযোগিতা করেছিল, কিংবা বিএনপি জামায়াতের সহযোগিতা নিয়েছিল, কথা ঠিক। 1996 সালে এসে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াত বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে যায় এবং সেই আন্দোলনে যোগদান করেছিল আওয়ামী লীগ, যে কারণে আওয়ামী লীগের সাথে আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা এক টেবিলে বসেছে। বাট আওয়ামী লীগ জামাতের কাছ থেকে সহযোগিতা নিয়ে সরকার গঠন করেনি, অথবা আওয়ামী লীগ জামাতের সাথে নির্বাচনী কোনো জোট করেনি, জাস্ট আন্দোলন করেছিল। এটাকে উনি বলছেন যে কখনো আওয়ামী লীগের সাথে। তো এই জামাত আপনার কাছে ভণ্ড একটি দল, এই জামাত আপনার কাছে একটি স্বাধীনতা বিরোধী দল, রাজাকারের দল। তো তাদের কাছ থেকে 18টি আসন নিয়ে সরকার গঠন করলেন, তারা আবার আওয়ামী লীগকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলো, দাবি আদায় করলো। সেই জামাতের সাথেই তো আবার জোট করে 2001 সালে নির্বাচন করলেন এবং সরকারও গঠন করলেন। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব জামাতের 2 নেতাকে দিলেন। তো তাহলে এই যে কটাক্ষটা জামাতকে করলেন, বক্তব্যটা আপনার গায়ের উপরে গিয়ে পড়লো না? যে জামাত 1991 সালে আপনাদের সাথে থাকলো, 96 সালে আওয়ামী লীগের সাথে থাকলো, সেই জামাতকে আবার 2001 সালে আপনাদের সাথে নিলেন কেন? আপনাদের সাথে নিয়ে
5 বছর রাষ্ট্র চালালেন কেন? 2024 সাল পর্যন্ত একই জোটে থেকে একই মঞ্চে থেকে বক্তব্য রাখলেন কেন? লজ্জা তো আগে আপনাদেরই পাওয়ার কথা, তাই না? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, উনি বলেছেন যে জামাতও সংস্কার চায়, মানে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, কটাক্ষ করে, অবজ্ঞা করে, মূল্যহীন করে একটু কথা বলা, মুখ ভেঙচিয়ে কথা বলা। এর উত্তরে বলতেছেন যে নিজেদের সংস্কার করেছেন কি? 1971 সালে আপনারা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। আপনারা পাকিস্তানি বাহিনীকে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিয়েছেন আর তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, সম্ভ্রমহানি করেছেন। মানে হাবিবুন নবী খান সোহেল সাহেব এমনভাবে বলছেন, মনে হচ্ছে যেন জামাতের নেতারা মুক্তিযোদ্ধাদের, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল, আর হাবিবুন নবী খান সোহেল ক্যামেরা দিয়ে ছবি করেছেন অথবা ভিডিও ধারণ করেছেন, অথবা পাশে দাঁড়িয়ে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকের দায়িত্ব পালন করেছেন, অথবা উনি জামাতের রাহবার হিসাবে পাকিস্তানি বাহিনীকে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর দেখানোর দায়িত্ব নিয়েছিলেন। মানে ভাবখানা এমন যে জামাতের নেতারা মুক্তিযোদ্ধাদের, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল আর উনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। অথচ ওনার জন্ম হচ্ছে মুক্তিযুদ্ধের মাত্র 4 বছর আগে, 1967 সালে। আচ্ছা, তারপরেও আমি মেনে নিলাম আপনি বিভিন্ন ইতিহাস ঘেটে ঘেটে এই কথাগুলো বলেছেন। বিতর্কের খাতিরে আমি ধরেই নিলাম জামাতের নেতারা এই কাজগুলো করেছেন। প্রশ্ন হলো, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামাত নেতারা তো বাংলাদেশেই ছিলেন। গত 54 বছর তারা বাংলাদেশেই ছিলেন, বাংলাদেশেই রাজনীতি করেছেন এবং সংসদে প্রতিনিধিত্বও করেছেন। এই 54টি বছরের মধ্যে আপনার দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে তিনি সরকার গঠন করেছিলেন। আপনার দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন এত বড় অপরাধ জামাত করার পরেও তার বিচার কেন করেনি? আপনার নেতা, যার আদর্শ আপনি লালন করেন, সেই নেতা কেন জামাতের এই জঘন্য নেতাদেরকে বিচার করে নাই, যারা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল, হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করেছিল? আপনার বক্তব্য অনুযায়ী কেন তাদের বিচার করেনি? উল্টা বরং তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তাহলে কি আপনার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত নেতাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে ভুল করেছিলেন? বুকের পাটায় যদি বল থাকে, হ্যাডম যদি থাকে, এই কথাটা বলেন যে জিয়াউর রহমান ভুল করেছিলেন। 2 নাম্বার পয়েন্টের ক। 2 নাম্বার পয়েন্টের খ হলো, 1991 সালে আপনার দল সরকার গঠন করেছিল। আপনার দল কেন 1991 সালে এই জঘন্য অপরাধীদের বিচার করেনি? উল্টা তাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় গিয়েছিল। যদি হেরম থাকে তাহলে বলেন যে বেগম খালেদা জিয়া এই তথাকথিত রাজাকার, এই তথাকথিত আলবদর, এই তথাকথিত 71-এর খুনিদেরকে বিচার না করে তাদের দলের আসন কর্য নিয়ে সরকার গঠন করে ভুল করেছিল। হেডম থাকলে বলেন বেগম খালেদা জিয়া আজও বেঁচে আছেন। হেডম থাকলে বলেন। খ। গ হচ্ছে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবির পরিপ্রেক্ষিতে নামকাওয়াস্তে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনেও আপনার দল ক্ষমতায় এসেছিল।
তাদের দাবি, তারা তো তথাকথিত আপনাদের ভাষায় রাজাকার, আল বদর, তাই না? 1971 সালের খনি। তাহলে তাদের আন্দোলনের মুখে তাদের করা দাবি কেন মেনে নিয়েছিলেন? কেন আপনার নেত্রী মেনে নিয়েছিল? হ্যাডম থাকলে বলেন যে জামাতের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে বেগম খালেদা জিয়া সেদিন ভুল করেছিলেন। তিনিও কেন এদের বিচার না করে এদের দাবি মেনে নিয়েছিলেন? ঘ 2001 সালে আপনার দল বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই জামায়াতের সাথে 4 দলীয় ঐক্য জোট করে একসাথে নির্বাচন করে 5টি বছর সরকার পরিচালনা করেছেন এবং আপনার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে জামাতের 2 জন মন্ত্রীকে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। কেন তাদের বিচার না করে, কেন তাদের সাথে জোট করেছিলেন এবং তাদেরকে ক্যাবিনেটে জায়গা করে দিয়েছিলেন? হ্যাডম থাকলে বলেন যে 2001 সালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জামাতের সাথে জোট করে বিএনপি জোটের ক্যাবিনেটে জামাতের নেতাকে মন্ত্রিত্ব দিয়ে ভুল করেছিলেন। কেন তিনি বিচার করেন নাই? 2024 সালের আগে বিএনপির কোনো নেতা কখনো জামাতের কোনো নেতাকে রাজাকার, আলবদর, স্বাধীনতা যুদ্ধের খুনি বলে নাই। আজকে এসে বলছেন কেন? লজ্জা করে না? যে জামাতের সহযোগিতা নিয়ে 1991 সালে সরকার গঠন করেছিলেন, যে জামাতের সহযোগিতা নিয়ে 2001 সালে সরকার গঠন করেছিলেন, কেন এই জামাতের বিচার করেন নাই? আপনারাই তো ক্ষমতায় ছিলেন, আপনারাই তো ক্ষমতায় ছিলেন। যেভাবে বলছেন মনে হচ্ছে যেন জামাতের নেতারা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে আপনার চোখের সামনে হত্যা করেছিল। যদি তাই হয়, জামাত তো 1971 সালের পরে ক্ষমতায় ছিল না। কখনো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কখনো জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, কখনো আপনারা ক্ষমতায় ছিলেন। আমি জাতীয় পার্টির কথা বাদ দিলাম, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, আপনারা তো 4 বার ক্ষমতায় ছিলেন। কেন এই তথাকথিত রাজাকার, তথাকথিত আলবদর, তথাকথিত খুনিদের আপনার দল সরকারে থাকার পরেও কেন বিচার করেন নাই? আজকে লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন। হ্যাঁ, লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন কেন? আপনাদের তো সুযোগ ছিল তাদের বিচার করার, কেন করেন নাই? কেন করেন নাই? নির্লজ্জের মতো যাদেরকে বলছেন রাজাকার, যাদেরকে বলছেন আলবদর, যাদেরকে বলছেন 1971 সালের খনি, নির্লজ্জের মতো এই তথাকথিত খনি, তথাকথিত রাজাকার, তথাকথিত আলবদরদের সহযোগিতা নিয়ে 1991 সালে সরকার গঠন করেছিলেন, 2001 সালে সরকার গঠন করেছিলেন। লজ্জা করে না আপনাদের? মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধার দল হিসাবে পরিচয় দেন, মুক্তিযোদ্ধার দলের প্রতিষ্ঠাতার নাম ভাঙিয়ে খান। লজ্জা করে না? ক্ষমতায় থাকার পরেও কেন তাদের বিচার করেন নাই? এই চেতনা ব্যবসা আজকে বাংলাদেশে আর চলবে না। চেতনা ব্যবসার দিন শেষ। এই চেতনা ব্যবসা করেই আওয়ামী লীগকে ভারতে পালাতে হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই চেতনা ব্যবসা করে আপনারা পালাতে চাইলেও পালানোর জায়গা পাবেন না, কারণ আপনাদের পালানোর জায়গা নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বাংলাদেশের আদালত কর্তৃক জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত 1971 সালে গণহত্যা এবং নারী ধর্ষণের যে অভিযোগ, সেটি একেবারে ভিত্তিহীন প্রমাণিত। 1971 সালে জামাত নেতৃবৃন্দ কোনো গণহত্যার সাথে জড়িত ছিল না, কোনো নারী ধর্ষণের সাথে জড়িত ছিল না, কোনো লুটপাটের সাথে জড়িত ছিল না, কোনো বাড়ি পোড়ানোর সাথে জড়িত ছিল না। এটা একেবারে বর্তমান সুপ্রিম কোর্ট দ্বারা প্রমাণিত। কিভাবে? এটিএম আজহার যে অপরাধে তার সাজা হয়েছিল,
একই অপরাধে জামাতের যে সমস্ত নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে তাদেরও সাজা হয়েছিল। তাহলে আজকে এটিএম আজহার নির্দোষ প্রমাণিত হয়েছেন, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন প্রমাণিত বাংলাদেশের সুপ্রিম কোর্ট কর্তৃক। অতএব বাংলাদেশের বর্তমান সুপ্রিম কোর্ট কর্তৃক রায় দ্বারা প্রমাণিত 1971 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোন নেতা গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে আগুন দেওয়ার সাথে জড়িত ছিল না। যদি হেডম থাকে তাহলে লম্বা চওড়া বক্তৃতা না দিয়ে এটিএম আজহারের বিরুদ্ধে আপিল করেন। যদি হেডম থাকে, চেতনা ব্যবসা না করে আসল কাজটা করেন। এটিএম আজহার সুপ্রিম কোর্ট কর্তৃক বেকসুর খালাস প্রাপ্ত। 1971 সালের কোন অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আপনার ভাষ্য অনুযায়ী 1971 সালে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে জামাতের নেতারা হত্যা করেছিল, হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, ইজ্জত হনন করেছিল। আপনার ভাষ্য অনুযায়ী, আপনার বক্তব্যে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে হেডম থাকলে জামাত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে আপিল করেন। যদি হেডম থাকে আপনার, আমি জানি আপনার হেডম নাই। যে হেডমগুলির কথা বললাম, এই হেডম আপনার নাই। আপনারা শুধু পারেন চিল্লাইতে, শুধু লম্বা লম্বা বক্তব্য দিতে। এই লম্বা লম্বা বক্তৃতা দেওয়ার দিন শেষ, চেতনা ব্যবসার দিন শেষ। 1991 সালে এই জামাতের 18টি আসন কর্য করে যখন সরকার গঠন করেছিলেন, তখন আপনার এই বক্তব্য কোথায় ছিল? তখন তো আপনি অ্যাডাল্ট। এই বক্তব্য কোথায় ছিল? 1991 সালে যখন এই জামাতের সাথে আপনার নেত্রী বেগম খালেদা জিয়া জোট করলেন, তখন আপনার এই বক্তব্য কোথায় ছিল? 24 সালের আগ পর্যন্ত একই মঞ্চে এই জামাত নেতৃবৃন্দকে নিয়ে রাজনীতি করেছেন, একই মঞ্চে বক্তব্য দিয়েছেন, একই টেবিলে বসে খেয়েছেন, একই টেবিলে বসে সলা পরামর্শ করেছেন, বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। সেদিন আপনার এই বক্তব্য কোথায় ছিল? লজ্জা করে না? কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখেছেন? সোহেল সাহেব, হাবিবুন নবী খান সোহেল সাহেব, কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা কি দেখেছেন? দেখেন নাই। নির্লজ্জতার একটা সীমারেখা থাকা চাই। রাজনীতি করবেন, জনগণের জন্য এজেন্ডা দেন। রাজনীতি করবেন, জনগণের পথ দেখান। রাজনীতি করবেন, দেশের জন্য কি করবেন সেটা বক্তৃতায় বলেন। জামাতের সমালোচনা না করলে আপনাদের বক্তৃতাই হয় না। শিবিরের সমালোচনা না করলে আপনাদের বক্তৃতাই হয় না। আপনি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আপনি না মেধাবী ছাত্র? আপনার এই মাথার মধ্যে কি রাজনীতির জ্ঞান নাই? অন্য দলের সমালোচনা করা, এটা রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মধ্যে দুই একটা থাকতেই পারে, কিন্তু আপনি একজন রাজনীতিবিদ। আপনি জনগণের জন্য কি রাজনীতি উপহার দিচ্ছেন? জনগণ যা চায় তা দিতে পারছেন কি? জনগণ আসলে কি চায় সেটা জানেন কি? আপনারা ক্ষমতায় গেলে কি করতে চান জনগণের জন্য? আপনারা ক্ষমতায় গেলে রাষ্ট্রের জন্য কি করতে চান? কিছুই তো বলেন না। আছে কোনো এজেন্ডা আপনাদের? নাই তো। আছেন তো শুধু চাঁদাবাজি নিয়ে, আছেন তো টেম্পো স্ট্যান্ড দখল নিয়ে, আছেন তো বাস স্ট্যান্ড দখল নিয়ে, আছেন তো বাজার দখল নিয়ে, আছেন তো ময়লার ট্রাক দখল নিয়ে, আছেন তো কাউন্সিলিং নিয়ে মারামারিতে, খুনোখুনিতে। এই তো আপনাদের রাজনীতি। বিএনপির রাজনীতি মানে পেশা, বিএনপির রাজনীতি মানে ব্যবসা। এই চেতনা ব্যবসার দিন শেষ, চেতনা ব্যবসার চলবে না।
দয়া করে রাজনীতিবিদ হিসাবে আপনার দল ক্ষমতায় গেলে জনগণের জন্য কি করতে চান, দেশের জন্য কি করতে চান, সেই কথাগুলো বলেন। বক্তৃতা দিতে গেলেই ওই একই জিকির, জামাত জামাত জামাত, শিবির শিবির শিবির, মানে মরণ যন্ত্রণা উঠছে। জামাত না বললে পেটের ভাত হজম হয় না, জামাত না বললে মরে যাবেন, মানে মরণ যন্ত্রণা উঠছে। আর মরণ যন্ত্রণা থেকে বাঁচার জন্য জামাতের জিকির করতে হবে, মরণ যন্ত্রণা থেকে বাঁচার জন্য শিবিরের জিকির করতে হবে। এই তো আপনাদের রাজনীতি। কোন নেতা বক্তব্য দেওয়ার সময় জামাত শিবিরের নাম উচ্চারণ সারা বক্তব্য শেষ করেছে? একজনকে দেখান। কাম কাজ তো নাই, রাজনীতি হলো আপনাদের পেশা। আর আরেক দলের সমালোচনা করেন। আপনাদের কোনো নীতি আছে, আদর্শ আছে? ওদের তো আদর্শ আছে, ওদের নীতি আছে। ওরা বংশং লোক না, মাস্তান না। আপনাদের দলের নেতা মানেই এক একটা মাস্তান। প্রতিদিন কোনো না কোনো মাস্তানি জনগণের সামনে আসে, হয় কল রেকর্ড, নাই অডিও, নাই ভিডিও, নাই মিডিয়ার কোনো নিউজ। আপনাদের মাস্তানি প্রত্যেক দিন পেপারে, পত্রিকায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়। ওদের মাস্তানি দেখেন। মানে আগে আমরা দেখতাম আওয়ামী লীগের নেতা মানেই উচ্ছৃঙ্খল, অভদ্র, মাস্তান। আর এখন বিএনপির নেতা মানেই অভদ্র, উচ্ছৃঙ্খল আর মাস্তান। এই তো। মঞ্চে মাইকের সামনে গেলে ওই রকম লম্বা লম্বা বক্তৃতা সবাই দিতে পারে, কিন্তু কাজের কাজ করে দেখান। গত 1 বছরে জনগণের জন্য কি করেছেন বলেন? জামাতের জিকির আর শিবিরের জিকির ছাড়া কি করেছেন জনগণের জন্য দেখান তো। এই চেতনা ব্যবসা কি বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বোঝে না? হ্যাঁ, আওয়ামী লীগের একই চেতনা ব্যবসা এখন আপনারা আবার শুরু করেছেন। 24 পর্যন্ত তো জামাত আপনাদের সাথে ছিল, আপনাদের আশেপাশেই ছিল। এই জাতীয় বক্তব্য তো একবারও দেন নাই। আজকে যে দিচ্ছেন লজ্জা করে না? হ্যাঁ, যাদের সাথে 2 যুগ রাজনীতি করেছেন জোটবদ্ধভাবে, আজকে যে তাদের রাজাকার বলতেছেন, আজকে যে তাদের আলবদর বলতেছেন, আজকে যে তাদের 71-এর খুনি বলতেছেন, লজ্জা করে না? হ্যাঁ, এই খুনিদের সাথে কেমনে ছিলেন 2 যুগ? এই খুনিদের সাথে, এই রাজাকারদের সাথে 2 যুগ কেমনে ছিলেন? এই আলবদরদের সাথে 2 যুগ কেমনে ছিলেন? লজ্জা করে না? ও তখন বৈধ ছিল, তখন জায়েজ ছিল। এখন সাথে নাই বলে নাজায়েজ হয়ে গেছে, এখন সাথে নাই বলে অবৈধ হয়ে গেছে। এটা আওয়ামী ন্যারেটিভ। সাথে থাকলে সঙ্গী আর সাথে না থাকলে জঙ্গি। এই রাজনীতি থেকে বেরিয়ে আসেন। আস্তাকুয়ে নিক্ষিপ্ত হতে সময় লাগবে না। খরগোশ আর কচ্ছপের গল্প পড়েছেন সোহেল সাহেব? খরগোশ আর কচ্ছপের গল্প পড়েছেন? সেখান থেকে শিক্ষা নিন। খরগোশ, আপনি খরগোশ ঠিক আছে, অসুবিধা নাই। কচ্ছপকে এতটা তুচ্ছতাচ্ছিল্য করবেন না প্লিজ, এতটা অবজ্ঞা করবেন না। অঘটনও ঘটতে পারে। ক্ষমতার মালিক কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেন। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ তো বলেন। মুসলমান যে আপনি, সেটা তো দাবি তো করেন, এটা তো আপনার বিশ্বাস করতে হবে। আগামী নির্বাচনে আপনারাই জিতে আসবেন। এই ইলহাম কোত্থেকে আসলো? ওহী তো বন্ধ হয়ে গেছে। তাহলে এই ইলহাম কোত্থেকে পাইলেন যে আপনারাই ক্ষমতায় যাচ্ছেন আগামীতে? আর জামাত কোনো দলই না। হ্যাঁ, জামাত তো সংস্কার চায়। মানে কি? জামাত না হলে
জামাতের সহযোগিতা না নিলে তো 91 সালে সরকার গঠন করতে পারতেন না। 2001 সালে জামাতের সাথে জোট না করলে তো সরকার গঠন করতে পারতেন না। দিস ইজ দ্য রিয়ালিটি। সেই জামাতকে এখন অবজ্ঞা করতেছেন। জামাত চুনো পুঁঠি, জামাত রাস্তার ধুলা। এত অহংকার করিয়েন না। হ্যাঁ, এরকম অহংকার আওয়ামী লীগও করেছিল, শেখ হাসিনাও করেছিল। কোথায় আজকে শেখ হাসিনা? কোথায়? শিক্ষা নেন। শিক্ষা নিতে তো আর দোষ নাই, তাই না? শিক্ষা নিয়ে রাজনীতি করেন, চেতনা ব্যবসা বন্ধ করেন। হ্যাঁ, এই চেতনা ব্যবসা চলবে না। কারণ যাদের বিরুদ্ধে আপনি চেতনা ব্যবসা করবেন বা করতেছেন, তাদের সাথেই 2 যুগ জোটবদ্ধভাবে রাজনীতি করেছেন। সুতরাং আপনাদের মুখে তাদের সমালোচনা মানায় না, কারণ তারা আপনার বন্ধু ছিল 2 যুগ। আজকে তারা আপনার বন্ধু নাই বলে সমালোচনা করতেছেন। এই সহজ সমীকরণ, এই সরল অঙ্কটা জনগণ খুব ভালো করে বোঝে, আপনারা না বুঝলেও। আমার খুব দুঃখ লাগে, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পরেও, ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসার পরেও, মানে বিরোধী দলের সমালোচনা না করলে আপনাদের বক্তৃতা শেষ হয় না। এটা আমার কাছে খুবই আশ্চর্যের বিষয় মনে হয়। প্লিজ, আমাদের রাজনীতিবিদ দরকার। রাজনীতিবিদ হন, মাস্তান হইয়েন না প্লিজ। আপনাদের অ্যাটিটিউড, আপনাদের ঢং, আপনাদের ভাবভঙ্গি, আপনাদের কথা বলার ধরন, আপনাদের চাল চলন সব মাস্তানের মতো। রাজনীতিবিদ মনে হয় না আপনাদের চেহারার দিক তাকাইলে। আমি দুঃখিত। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।